24 ঘন্টার ব্যবধানে ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিল বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও লিভারপুল। আর কি কি হলো চ্যাম্পিয়ন্স লিগে সে সব নিয়ে আলোচনা করতে স্টুডিওতে আছেন জাতীয় দলের সাবেক স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি। এমিলি, স্বাগত। আপনার মনটা খুব বেশি ভালো থাকার কথা না, বার্সেলোনা বিদায় নিয়েছে, তবে সঙ্গে রিয়াল মাদ্রিদ এবং লিভারপুলও বিদায় নিয়েছে। প্রত্যাশিত ছিল? ধন্যবাদ আপনাকে। দেখেন, যেটা হয় চ্যাম্পিয়ন্স লিগে যখন নকআউট স্টেজ আছে তখন আসলে আমাদের ম্যাচের আগে আসলে প্রেডিকশন করে ভেরি টাফ। তো সেই জায়গা থেকে আসলে আপনি যদি বলেন স্পেকটেটেড অনুযায়ী আমার কাছে মনে হচ্ছে যে যোগ্য দলরাই সেমিফাইনাল কোয়ালিফাই করেছে, কারণ ইটস ডিপেন্ড অন পারফরমেন্স। আপনি যেরকম পারফরমেন্স করবেন সেটি আপনাকে রেজাল্ট দিবে এবং সেইটা অনুযায়ী কিন্তু আপনি পরবর্তী স্টেপ নেবেন। তো সেখান থেকে যদি আমি বলবো যে বায়ার্ন মিউনিখ দেন প্লেইং সুপার ফুটবল অ্যাট দ্য সেম টাইম বার্সেলোনার জন্য হয়তো আমাদের খারাপ লাগছে, বাট টু বি অনেস্ট আমার কাছে মনে হয়েছে যে রেড কার্ড বলেন বা সব কিছু মিলিয়ে যদি পারফরমেন্সের জায়গা বলেন বার্সেলোনা হয়তো থ্রু করতে পারতো। বাট সেই জায়গা থেকে আমি বলবো যে আমাদের জায়গা থেকে আমি বলবো যে ইটস ট্রু, এটাই মেনে নিতে হবে। কারণ ওভারঅল যদি আপনি এই 8টা দলের খেলা দেখেন, যে 8টা দল এই কোয়ার্টার ফাইনালে খেলতেছে, সেখানে কিন্তু অলমোস্ট লাস্ট নাইটে যদি আপনি স্পোর্টিং লিসবন এবং আর্সেনালের ম্যাচ ছাড়া যদি বাকিগুলি ম্যাচগুলি দেখেন, সব ম্যাচগুলি কিন্তু হাই এক্সাইটমেন্ট ম্যাচ ছিল। তো সেই জায়গা থেকে আমি বলবো ইটস ট্রু যে সব কিছু আমার মনে হয় যে স্পেক্টেট অনুযায়ী হয়েছে, পারফরমেন্সের বিচার করি কিন্তু আপনার ফলাফলগুলি এসেছে। বার্সেলোনাকে দিয়ে শুরু করি। বার্সেলোনার গত মৌসুম এবং এই মৌসুমও একটাই সমালোচনা ভক্তদের কাছে ঘুরে ফিরে আসছে, সেটা হচ্ছে হান্সি ফ্লিকের কৌশল। তিনি খুব জেদ করেই তার হাই প্রেসিং ফুটবলটা খেলতে চাচ্ছেন এবং আপনি দেখেছেন মাঠে যে ওদের ডিফেন্স লাইনটা এত হাই থাকে যে কাউন্টারে প্রায় সময়ই তারা কিন্তু ফাঁদে পড়ছে এবং গোল হজম করছে ওখান থেকে। এই ট্যাকটিক্সের সমালোচনা করবেন? দেখেন, ম্যাচ যখন হারবেন তখন অনেক ভুলগুলি কিন্তু আপনি স্পষ্ট হবে এবং সামনে আসবে, বাট আপনি যখন হ্যান্সি ফ্লিকের ভুল ধরবেন সাথে সাথে আপনাকে ডিয়েগো সিমিওনির ট্যাকটিক্যাল কিছু ভালো পয়েন্টগুলি কিন্তু আপনাকে সামনে আনবে। আপনি যদি ফার্স্ট লিগের ম্যাচটা দেখেন, হ্যাঁ, যেটাতে আসলে পেড্রির সাথে এরিক গার্সিয়াকে যখন সে সেন্ট্রাল মিডফিল্ডার হিসাবে নামিয়েছে, ওই ম্যাচটা যদি দেখেন সে কিন্তু 4জন সলিড মিডফিল্ডার কিন্তু সে নামিয়েছিল। হ্যাঁ, বিকজ ওই ম্যাচে কিন্তু আপনার ডিওং, গাভি এরা কিন্তু অ্যাবসেন্ট ছিল ইনজুরির কারণে। সো ওই ম্যাচটা কিন্তু সে যেটা করেছে অ্যাথলেটিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনি, সে 4জন সলিড মিডফিল্ডার নামেছে, লরেন্তি, কোকে, লোকম্যান এবং সিমিওনি। হ্যাঁ, যারা কী করেছে যে পুরো আসলে মিডফিল্ডটাকে ডমিনেট করেছে। অ্যাট দ্য সেম টাইম আপনি দেখবেন যে আপনি যেটা বলছেন ট্রু, যে হাই প্রেসিং করে ওখান থেকেই কিন্তু যেটা সেন্ট্রালি আসলে অ্যাটাক বিল্ড আপ করার চেষ্টা করে বার্সেলোনা, এবং সেটা সেই জায়গা থেকে যে সাকসেস হয়নি না তা কিন্তু না। আপনি যদি আপনার লিগের ম্যাচগুলি দেখেন, ম্যাক্সিমাম ম্যাচই কিন্তু সেইভাবেই কিন্তু ডমিনেট করেছে এবং কিন্তু সে পয়েন্টস নিয়েছে। বাট অ্যাথলেটিকো মাদ্রিদের এগেনস্ট ওটা করতে গিয়ে আমার কাছে মনে হয় যে কিছুটা হিতে বিপরীত হয়েছে। বাট অ্যাথলেটিকো মাদ্রিদ যেটা করেছে যে হ্যান্সি ফ্লিকের পুরো গেমটাকে রিড করেছে। লাইক তারা যখন প্রেস করেছে অপোনেন্ট হাফে, সাথে সাথে আপনি দেখবেন যে অ্যাথলেটিকো মাদ্রিদ কাউন্টার প্রেস করেছে, কাউন্টার প্রেস করে কিন্তু কুইক কাউন্টার অ্যাটাকে গেছে। আপনি দেখেন যেটাতে রেড কার্ড হয়ে গেছিলো, রেড কার্ডের ওই রেড কার্ডের ওই সিনারিটা যদি আপনি একটু রিমাইন্ড করেন, একটু রিকল করেন, আপনি দেখবেন যে কুইক কাউন্টার অ্যাটাকের থেকে কিন্তু সিমোনি আসলে বক্সের ভিতরে কিন্তু ঢুকেছে এবং ওখানে কিন্তু আপনার সেন্ট্রাল ব্যাক যখন পিছন থেকে তাকে নক করে তখনই কিন্তু ওটা রেড কার্ড হবে এবং ওখানে কিন্তু হুলিয়ান আলভারেস ওটা থেকেই গোল করে। সো এই রকমের মোমেন্ট কিন্তু 2 লিগেই হয়েছে। আপনি যদি সেকেন্ড লিগেও দেখেন, সেকেন্ড লিগে সেম এরিক গার্সিয়াকে সেন্টার ব্যাক স্টার্ট করিয়েছে এবং আপনার সিমোনি যেটা করেছে ওই 4টা মিডফিল্ডার কিন্তু সে আর অফ করেনি, ওই 4 মিডফিল্ডারকে নিয়েই কিন্তু আবার সেকেন্ড লিগও সে স্টার্ট করেছে এবং সেখানেও কিন্তু সে কাউন্টার প্রেস করে কিন্তু ওখান থেকে অ্যাটাক এসে, যদিও সে শুরুতে 2টা গোল কনসিড করছে, বাট খেলা থেকে কিন্তু সে কখনো আউট অফ প্লে হয়নি। এবং ওই লুকম্যানের ওই গোল, বার্সেলোনাকে আবার পিছনে নিয়ে আসা, এরিক গার্সিয়ার রেড কার্ড খাওয়া, সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে যে দিয়েগো সিমিওনির কৌশলটাকে আপনার এখানে বেশি অ্যাডভান্টেজ দেখাতো। বিকজ দিয়েগো সিমিওনি যখনই নকআউট স্টেজে আসে, আপনি যদি পিছনের দিকেও একটু দেখেন, তখনই কিন্তু দিয়েগো সিমিওনির ট্যাকটিক্যালি জায়গাগুলি কিন্তু আমার কাছে বেশি স্বাদ থাকে এবং অপোনেন্ট যেই হোক না কেন সে কিন্তু ওই প্রত্যেকটা ম্যাচে কিন্তু সে অপোনেন্টকে অনেক ভুগিয়ে থাকে এবং যেটা সে বার্সেলোনার সাথে করেছে। বার্সেলোনা থেকে রিয়াল মাদ্রিদের দিকে যদি একটু আসি, স্প্যানিশ বড় দুটো ক্লাবই আসলে বাদ পড়ে গেল। রিয়াল মাদ্রিদ এর বিপক্ষে বায়ার্ন মিউনিখ যেমনটা খেলেছে, বায়ার্নের এবছরের সেরা পারফরমেন্স বলা যায়? ডেফিনেটলি। আপনার যদি মনে থাকে যখন আরিয়ান রোবেন, রিভেরিরা যখন খেলেছে, মারিও মানজুকিস, মারিও গোমেজরা যে
প্রাইম টাইমটাতে খেলেছি, আমার কাছে মনে হচ্ছে যে সেম প্যাটার্নের ফুটবলটা আমি এখন বায়ার্ন মিউনিকে দেখতে পাচ্ছি। বিকজ বায়ার্ন মিউনিক সবসময় উইং বেস ফুটবলটাকে আসলে বেশি প্রাধান্য দেয় এবং সেখানে ওই উইঙ্গারের একটা অ্যাবসেন্স ছিল। লেরয় সানে, তারপর গেনেভ্রি এরা একটা সময় সার্ভিস দিয়েছে, বাট ওই জায়গাটা কিছুদিন অ্যাবসেন্ট ছিল। কোম্পানি এসে যেটা করেছে আপনি যদি দেখেন, লুইস দিয়াসকে সে নিয়ে গিয়েছে, অ্যাট দ্য সেম টাইম অলিস সুপার, হ্যাঁ অলিস সুপার, এবং তার সব থেকে বড় স্ট্রেংথের জায়গা হলো হ্যারি কেন। হ্যাঁ, বিকজ অনেক গোলের সুযোগ তৈরি করবেন, বাট প্রপার প্লেয়ার যদি ওখানে না থাকে, আপনি সেটা এক্সিকিউশনের জায়গা থেকে যদি আপনি চিন্তা করেন, সেটা কিন্তু আপনি যদি বার্সেলোনা বলেন বা রিয়াল মাদ্রিদে বলেন, সেটা কিন্তু অনেক অ্যাবসেন্স আছে। বাট হ্যারি কেন 50+ গোল করে ফেলেছে। সো ওই জায়গাগুলি আমার কাছে মনে হয় যে বেশ ভালো করেছে কোম্পানি। তো সেই জায়গা থেকে আমি বলবো যে বায়ার্ন মিউনিক, আপনি যেটা বলেছেন যে বায়ার্ন মিউনিক, টু বি অনেস্ট, দুর্দান্ত অবস্থায় রয়েছে এবং ইটস নট অনলি অ্যাটাকিং। আপনি যদি মিডফিল্ড দেখেন, ডিফেন্স দেখেন, দুই সেন্টার ব্যাক দেখেন, উপমেকন এবং দে আর ভেরি সলিড ডিফেন্স, এবং অপোনেন্ট যতই স্ট্রং থাক না কেন, তাদের কিন্তু সিকিউরিটি অফ ডিফেন্স সেটা কিন্তু প্রপার রেখেছে প্রত্যেকটা ম্যাচই, যার কারণেই দেখেন তারা এও ম্যাচে জিতে আসছে এবং হোমের শুরুতেই কিন্তু আর্লি গোল কনসিড করেছে ফার্স্ট মিনিটে। বাট কোম্পানির ভিতরে কিন্তু ওই টেন্সটা কখনই আমি দেখিনি, এবং সাথে সাথে আবারও গোল কনসিড করেছে। বাট তারা কিন্তু যেটা করেছে যে খেলাটাকে সেভাবে নর্মাল যে প্রসেস ছিল সেই প্রসেসে এগিয়েছে এবং খেলাতে যত ম্যাচ গিয়েছে তত বেশি কন্ট্রোল করেছে। জোশুয়া কিমিচের কথা বলেন, আপনার সাথে মিডফিল্ডাররা যারা ছিল সবাই কিন্তু আমার কাছে মনে হয়েছে যে খেলাটাকে কন্ট্রোল করেছে। বাট রিয়াল মাদ্রিদ যে ভুলটা করেছে, আমার কাছে অনেস্টলি মনে হয়েছে যে ব্রায়াম দিয়াস এবং আর্দা গুলারকে দুই উইংয়ে স্টার্ট করিয়েছে, মানে 4-4-2-তে দুই সাইড মিডফিল্ডার হিসেবে স্টার্ট করে, এটা আমার কাছে মনে হয়েছে যদি আর্লি গোল পেয়েছে। বাট এই কৌশল দিয়ে আসলে এই টাইপের হাই ইন্টেন্সিটি ম্যাচ যেটা ইজ ভেরি ডিফিকাল্ট। কারণ আপনি যদি দেখেন কোম্পানি যেটা করেছে, কোম্পানি টোটালি মিডফিল্ডটাকে আসলে সে ডমিনেট করার চেষ্টা করেছে। মানে সবসময় একটা কথা বলি, ইউরোপের যে কোনো লিগে বা চ্যাম্পিয়ন্স লিগ আপনাকে জিততে হলে মিডফিল্ডটাকে আপনাকে প্রথমে কন্ট্রোল করতে হবে, এবং সেটা আমার কাছে মনে হয়েছে যে কোম্পানি বেশ ভালোভাবে করেছে, এবং তার প্লেয়ার এক্সিকিউশনের জায়গা যদি বলেন, দুর্দান্ত করেছে। রিয়াল মাদ্রিদের এই মৌসুমে আসলে জাভি আলোনসো চলে গেলেন, আরবেওলাকে অন্তর্বর্তীকালীন একটা দায়িত্ব দেওয়া হলো। উনি হয়তো চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ার পর খুব বেশি দিন আর থাকবেন না, আমরা হয়তো নতুন মৌসুমে নতুন কোচ দেখব। এবারে রিয়ালের ঘরোয়া দ্বন্দ্ব কি একটু বেশি ছিল? এমবাপ্পেকে নিয়ে অসন্তোষ দেখছিলাম, বলা হচ্ছিল তিনি জাভি আলোনসোকে নিয়ে অসন্তুষ্ট ছিলেন। ভিনিসিয়াসও আরবেওলার সঙ্গে তার একটা দ্বন্দ্বের কথা আমরা শুনছিলাম। রিয়াল মাদ্রিদে যতদিন আনচেলত্তি ছিলেন আমরা কিন্তু সেসব শুনিনি। আনচেলত্তির সময় আরো বড় বড় তারকারা ছিলেন, ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে আনচেলত্তি কন্ট্রোল করেছেন, গ্যারেথ বেল, বেনজেমা ছিলেন। রিয়ালের বর্তমান খেলোয়াড়দের কি কোচরা কন্ট্রোল করতে পারছেন না? টু বি অনেস্ট রুবাদ ভাই, আমি আপনার সাথে একদমই এগ্রি করছি। আপনি যদি 2 থেকে 3 বছর আগের চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলি যদি একটু রিমাইন্ড করেন, সেখানে কার্লো যখন কোচ ছিল, হ্যাঁ, রড্রিগো, ভিনিসিয়াস জুনিয়রাই কিন্তু পারফর্ম করেছে, করিম বেনজেমারাই কিন্তু শেষ সময় কিন্তু গোল করে দলকে জিতিয়ে কিন্তু যে মোমেন্টাম দিয়েছে, ওইগুলি কিন্তু এখনো আমাদের শরীরে মানে পশমগুলি কিন্তু দাঁড়িয়ে যায়। সত্যি কথা, যেসব মোমেন্টে লুকা মডরিচা ম্যাচ বের করেছে। সো সেই জায়গা থেকে আমার কাছে টু বি অনেস্ট একটু মনে হয়েছে যে টিম কন্ট্রোলের জায়গাটা জাভি আলোনসো করতে পারেনি। আরবেলোয়ার জায়গা যদি দেখেন, আমার কাছে মনে হয়েছে যে সে প্রপারলি আসলে প্লেয়ারদেরকে হ্যান্ডেল করা, প্লেয়ারদের সামনে দাঁড়িয়ে আসলে প্লেয়ারদেরকে ম্যানেজ করা, ইটস ভেরি টাফ এই লেভেলের জায়গা থেকে। কারণ আপনার সামনে যখন কিলিয়ান এমবাপ্পে, আপনার সামনে যখন ভিনিসিয়াস জুনিয়র, ভালভার্দের মতো প্লেয়ার থাকবে, তখন ওই টিমটাকে হ্যান্ডেল করা ইটস সো টাফ। এবং সত্যি কথা, এটা অন দ্য ফিল্ড এই পারফরমেন্সে বড় একটা ইম্প্যাক্ট পড়েছে। এবং টিম সিলেকশনের জায়গাও দেখেন, লাস্ট নাইটে আমি হয়তো ধরে নিয়েছিলাম যে চুয়ামেনি, কামাভিঙ্গার হয়তো স্টার্ট করবে, বিকজ আপনি বায়ার্ন মিউনিকের সাথে খেলতে যাচ্ছেন, সেখানে আপনি ভালভার্দে এবং জুল বেলিংহাম এবং দুই সাইডে আপনি একজন আর্দা গুলার এবং ব্রায়াম ডিয়াসকে দিয়ে স্টার্ট করেছেন, আপনি আর্লি গোল পেয়েছেন, বাট ম্যাচটা কিন্তু কন্ট্রোল করতে পারেননি। আপনার অপোনেন্ট যখন আপনার বায়ার্ন মিউনিক, তখন আপনাকে বুঝতে হবে যে আপনার মিডফিল্ডটাকে প্রথমে প্রাধান্য দিতে হবে। তো সেই জায়গাগুলি আমার কাছে মনে হয়েছে যে কোচের টেকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলি, জাভি আলোনসো আসলে শুরু থেকে অ্যাডাপ্ট করতে পারেনি। আরবেলোয়া তো আসলে লিগেও যদি দেখেন অলরেডি 9 পয়েন্ট ডিফারেন্স টু বার্সেলোনা, তো সেই জায়গা থেকে আসলে সে কিন্তু এই জায়গাগুলি করতে ব্যর্থ হয়েছে। বড় তারকা বা বড় ইগোদের নাম যদি বলি, তাহলে আরেকটা ক্লাবের নাম চলে আসে, পিএসজি। বড় তারকারা যাওয়ার পরই, লিওনেল মেসি, নেইমার এবং কিলিয়ান এমবাপ্পে দল ছাড়ার পরই আসলে পিএসজি বলা যায় একটা বিশ্বসেরা দলে পরিণত। লুইস এনরিকে আমরা আসলে কখনো অতটা কৃতিত্ব দিতে চাই না, কার্লো আনচেলত্তি বা পেপ গার্দিওলার একই কাতারে রাখতে চাই না। লুইস এনরিকে কিভাবে মূল্যায়ন করবেন? মানে এটা, এই আলোচনাটা আরো বেশি ডিপলি হওয়া উচিত লুইস এনরিকের ব্যাপারে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং প্যারিসের যখন সব সুপারস্টার প্লেয়াররা চলে গিয়েছে, হ্যাঁ, যারা আসলে প্যারিসকে চ্যাম্পিয়ন্স লিগ জিতাতে গিয়েছিল,
হ্যাঁ, তারা যখন ব্যর্থ হয়েছে তখন কিন্তু লুইস এনরিকে আসলে এই দলটাকে নিয়ে ব্যাক টু ব্যাক কিন্তু এখন আবার চ্যাম্পিয়ন হওয়ার পথে। হ্যাঁ, নেক্সট ম্যাচ হয়তো তারা বায়ার্ন মিউনিখের সাথে খেলবে, ক্লাব বিশ্বকাপও জিতেছে। সো ইটস অল অ্যাবাউট লুইস এনরিকে। হ্যাঁ, পারফরমেন্সের যদি আপনি সিস্টেমটা দেখেন, বিকজ প্লেয়ারের ডেপথ যদি দেখেন, ওভারঅল টিম ওয়াজ পারফরমেন্স করছে অন দ্য ফিল্ড, বাট অনেক বড় নামের প্লেয়ার নেই। কিলিয়ান এমবাপ্পে চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারে না, যার কারণে কিন্তু সে রিয়াল মাদ্রিদে গিয়েছে। লিওনেল মেসি, নেইমাররা আসছিল চ্যাম্পিয়ন্স লিগ জিতাতে, তারাও ব্যর্থ হয়েছে। বাট ভিতিনার মতো প্লেয়াররা আসলে এখন ওয়ার্ল্ড মিডফিল্ডারের জায়গাটা সব থেকে বেশি ডমিনেট করছে। এক্স্যাক্টলি। ওসমান ডেম্বেলেকে আমরা আসলে যেভাবে বার্সেলোনায় দেখছি, তার পুরো চিত্রটাই কিন্তু সে ভিন্ন, একাই কিন্তু ম্যাচ বাই ম্যাচ ম্যাচের মোমেন্টামটা নিয়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে প্রপারলি আপনার সাথে আমি একদমই এগ্রি যে লুইস এনরিকে ইজ ভেরি ভেরি কুল অ্যান্ড কাম। এবং যেটা হয় যে একটা দল যখন আসলে আপনি পাবেন, প্লেয়ারদের রিসোর্স অনুযায়ী যদি পারফর্ম করাতে পারেন, তখন আসলে আপনার পিছনের দিকে তাকাতে হয় না। সো লুইস এনরিকে দ্যাট কোচ আমার কাছে মনে হয় যে প্লেয়ারদের আসলে রিচার্জ করে, প্লেয়ারদেরকে রিড করে, ওই অনুযায়ী আসলে মাঠের ভিতরে প্লেয়ারদের পারফরমেন্স এক্সিকিউশন করায়। এমিলি, সব শেষে আপনার কাছে যেটা জানতে চাইবো, 4টা দল এখন আমরা পেয়ে গেছি, আপনার চোখে চ্যাম্পিয়ন কে? রুবেদ ভাই, এইটা তো আসলে চ্যাম্পিয়ন্স লিগে নকআউট স্টেজ আসলে আমরা অনেক প্রেডিকশন করি, আমরা অনেক কথা বলি, আমরা অনেক বিশ্লেষণ করি, বাট টু বি অনেস্ট এইটা আসলে আমার জায়গা থেকে আমি হয়তো যেটা বলবো, এটা জাস্ট টিমের স্ট্রেংথের উপর বিবেচনা করে, পারফরমেন্সের বিবেচনা করবো, বাট এটা উল্টোটাও হতে পারে। আর্সেনালও চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে। হ্যাঁ, সো এটার কোনো অ্যাথলেটিকো মাদ্রিদ চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে, বায়ার্ন মিউনিখ হতে পারে। 4টা টিমের জন্য কিন্তু ওপেন রয়েছে। বাট আমাকে যদি একটা দলের কথা বলেন, পারফরমেন্সের লাস্ট কোয়ার্টার ফাইনাল যে পারফরমেন্স দেখেছি, সেখানে বায়ার্ন মিউনিখকে আমি এগিয়ে রাখবো। প্যারিস সেন্ট জার্মান অবশ্যই ফেভারিট, বাট বায়ার্ন মিউনিখকে এই কারণে এগিয়ে রাখবো, বায়ার্ন মিউনিখ রিয়াল মাদ্রিদের সাথে যে পাটানি ফুটবল খেলেছে, এবং সব থেকে বড় ব্যাপার হলো অনেক ম্যাচ উইনিং প্লেয়ার আছে। হ্যাঁ, আপনার লুইস দিয়াস, অলিস, তারপরে হ্যারি কেন, হ্যাঁ, পিছন থেকে জোশুয়া কিমিশের যদি লাস্ট নাইটের আপনি কর্নার কিকের সেট পিসটা দেখেন, হ্যাঁ, সেট পিসই গোল হয়ে গিয়েছে। সো এই টাইপের প্লেয়ার যখন আপনার অনেক থাকে আপনার দলে, তখন আসলে এই দলটা চ্যাম্পিয়ন হওয়ার জন্য অন্যতম দাবিদার থাকে। সো বায়ার্ন মিউনিখকে আমি কিছুটা হলো এগিয়ে রাখবো সবার থেকে। এমিলি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। এই ছিল আজকের অফ দ্য ফিল্ডে। দেখা হবে আগামী সপ্তাহে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন BDNews24.com-এ।